সবাইকে পিটি স্যার অ্যান্ড জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডব্লিউবিপিএসসি জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমি 2015 সালে ডব্লিউবিপিএসসি জিওগ্রাফির স্কুলের জন্য যে নিয়োগটা হয়েছিল, সেই কোশ্চেন পেপার সলভ নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটিতে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছি। ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আমি ডেসক্রিপটিভভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ABCD এই চারটে অপশানের মধ্যে কোনটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো শুরু করার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব অটোমেটিক্যালি তোমাদের কাছে একটা নোটিফিকেশানটা চলে যায়। এবং এর আগেও কিন্তু আমি ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স এক্সাম সংক্রান্ত কিছু ইনস্ট্রাকশান এবং রেফারেন্স কিছু বুকস বা সিলেবাস নিয়ে একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। তোমরা পারলে অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো। এবং এই প্রসঙ্গে আরও বলে রাখি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্টে তোমরা জানাবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, এবং অবশ্যই কিন্তু লাইক করো এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, এখানে যে পরীক্ষাটি হয়েছিল সেটা হয়েছিল 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 100, টোটাল কোশ্চেন কিন্তু 100 ছিল, নেগেটিভ মার্কিং ছিল। আমি সব কিন্তু এর আগের ভিডিওটিতে আলোচনা করেছি। প্রথম কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ারের 2015 সালে যে পরীক্ষাটা হয়েছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া হ্যাজ বিন, অর্থাৎ সবথেকে বড় যে বৃক্ষচ্ছেদনের যে কারণগুলো ভারতের ক্ষেত্রে, চারটে অপশান এখানে দেওয়া আছে: কনজার্ভিং অফ ফরেস্ট ল্যান্ড ইনটু এগ্রিকালচারাল ল্যান্ড, ওভারগেজিং, ফরেস্ট ফায়ার, লাম্বারিং। এই চারটে অপশানের মধ্যে কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে, একবার ডেসক্রিপশানটা পড়লেই তোমাদের কিন্তু ভালোভাবে বলতে পারবে। দেখো, এখানে আমি দুটো মার্ক করে দিয়েছি। হোয়াট ইজ দ্য মেইন কজেস অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া? কী দেওয়া আছে? এগ্রিকালচারাল এক্সপেনশন, one of the main drivers of deforestation in India is agricultural expansion. তোমার বোঝাই গেল যে এগ্রিকালচারাল এক্সপেনশনের জন্য কিন্তু মেইন ডিফরেস্টেশন হচ্ছে ইন ইন্ডিয়াতে। অ্যাজ দ্য পপুলেশন গ্রোস, ডিমান্ড ফর দ্য ফুড ইনক্রিজ, লিডিং টু দ্য কনজার্ভিং অফ ফরেস্ট ইনটু ফার্মল্যান্ডে চলে যাচ্ছে। নেক্সট আর একটা দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট মেজর কজেস অফ ডিফরেস্টেশন? কি বলা হয়েছে? এগ্রিকালচার ইজ দ্য মেইন ড্রাইভার অফ ডিফরেস্টেশন। 80% of global forest loss is due to converting forests to farmland to produce agricultural commodities such as palm oil, soy, cocoa, রাবার, কফি, টিম্বার। তাহলে এখানে যে অপশানটি কারেক্ট সেটা হলো অপশান এ, কনভার্সন অফ ফরেস্ট ল্যান্ড ইনটু এগ্রিকালচারাল ল্যান্ড। বোঝা গেল? তাহলে পর এক্সপ্লেনেশনটা পেয়ে গেছো। এরকম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ধরে ধরে এক্সপ্লেনেশন দিয়ে তার কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে বলে দেব। আর তোমরাও ঠিক এইভাবে প্রত্যেকটা ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকতে হবে। তো নেক্সট, ল্যান্ডস্লাইড ইজ এ, অপশান এ, ন্যাচারাল হ্যাজার্ড,
অপশান বি ম্যান মেড হ্যাজার্ড, অপশান সি ম্যান ইনডিউসড ন্যাচারাল হ্যাজার্ড, অপশান ডি ম্যান ইনডিউসড ফিজিক্যাল হ্যাজার্ড। আমরা তাহলে প্রথমে দেখে নিই যে হ্যাজার্ডের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। এখানে দেখো ন্যাচারাল হ্যাজার্ডগুলো কী কী: আর্থকোয়েক, সুনামি, ভলকানিক ইরাপশন, সোনোস্ট্রাম, সব দিজ আর অল ন্যাচারাল হ্যাজার্ড। তার মধ্যে কিছুটা পরিমাণে আছে সাম হিউম্যান ইনফ্লুয়েন্স, কিছুটা মানুষের প্রভাবিতভাবে হচ্ছে, যখন ফ্লাড, ডাস্ট স্টর্ম, ড্রট ইত্যাদি। এবং মিক্সড ন্যাচারাল এবং হিউম্যান ইনফ্লুয়েন্সের মধ্যে দেখো ল্যান্ডস্লাইড আছে, সাবসিডেন্স আছে, ইরোশন আছে, ডিফরেস্টেশন আছে, কোল ফায়ার আছে, কোস্টাল ইরোশন আছে, গ্রিনহাউস এফেক্ট, সি লেভেল রাইস। তাহলে ম্যান অ্যান্ড হিউম্যান তাহলে নেচার অ্যান্ড হিউম্যান ইনফ্লুয়েন্সের মধ্যে ল্যান্ডস্লাইড কিন্তু পড়ছে। এবং ফিজিক্যাল হ্যাজার্ডটা দেখে নিই, যেমন বডি স্ট্রেস ইত্যাদি ইত্যাদি, সব হিট, হাইট, নয়েজ, ভাইব্রেশন, সবগুলোর জন্য বা ফিজিক্যাল হ্যাজার্ডগুলো হয়। তাহলে এখানে যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে ম্যান ইনডিউস ন্যাচারাল হ্যাজার্ড। আশা করি বুঝতে পেরেছ। এখানেও কিন্তু আমি অনেকগুলো হ্যাজার্ডের ভাগগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি। কনফ্লিক্টের মধ্যে হিউম্যান হ্যাজার্ড পড়ছে, হ্যাঁ, ল্যান্ড, সি ল্যান্ড মেজরের মধ্যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু সব এই হিউম্যান হ্যাজার্ডের মধ্যে পড়ছে। তোমরা একবার এটাকেও ভিডিওটা একটু পজ করে দেখে নিও। নেক্সট, নাম্বার 3, ডেন্ড্রোক্রোনোলজি ইজ এ সায়েন্টিফিক স্টাডি ইউজ ফর। দেখো ডেন্ড্রোক্রোনোলজি কী সেটা আগে জেনে নাও। ডেন্ড্রোক্রোনোলজিটা হচ্ছে এখানে দেখো একটা ছবি দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটা ডেন্ড্রোক্রোনোলজি ইজ দ্য সায়েন্টিফিক মেথড অফ ডেটিং ট্রি রিং, অলসো কল্ড গ্রোথ রিং, টু দ্য এক্সাক্ট ইয়ার দে ওয়ার ফর্মড ইন এ ট্রি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ ডেন্ড্রোক্রোনোলজি একটা গুড়িকে যদি তার মিডিলে আড়াআড়িভাবে কাটা যায়, সেখান থেকে তার যে রিং পাওয়া যাবে, সেই রিং দেখে কিন্তু সেই এক্স্যাক্ট ইয়ার কোন সময়টায় ফর্ম হয়েছিল সেইটা জানতে পারবো। সেই সঙ্গে সঙ্গে কী করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ ডেটিং দেম, দিস ক্যান গিভ ডেটা ফর ডেন্ড্রোক্রোনোলজি দ্য স্টাডি অফ ক্লাইমেট and atmospheric condition during different periods in history from the wooden of old trees। অর্থাৎ তাহলে এখানে পাস্ট ক্লাইমেটের হিস্ট্রিটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়। সুতরাং অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পাস্ট ক্লাইমেট থ্রু ট্রি রিং। এখানে যতগুলো অপশানস আছে, অপশান এ ডিটারমিনেশন অফ অ্যানুয়াল ট্রি রিং, এটা হবে না। অপশান সি এক্সটিমেশন অফ ট্রি হেলথ, এটাও হচ্ছে না। মরফোমেট্রিক অ্যানালিসিস, এটাও হচ্ছে না, কারণ মরফোমেট্রিক অ্যানালিসিসটা কি? মরফোমেট্রিক অ্যানালিসিস ইজ এ কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ ল্যান্ডফর্মস। ইট প্লে a significant role in understanding the hydrogeological characteristics of a drainage basin in relation to the terrain features and its flow patterns। তাহলে এখানে যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পাস্ট ক্লাইমেট থ্রু ট্রি রিং। অর্থাৎ এই যে ট্রি রিংগুলো আছে সেটার মধ্যে দিয়ে সেই সময়কার, যখনই গাছটা শুরু হয়েছিল সেই সময়কার আমরা তার ক্লাইমেট বা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সবগুলো আমরা জানতে পারি। নেক্সট, নাম্বার 4, ফেজেস অফ বায়োটিক সাকসেশন, F.E. Clements 1916 ডু নট ইনক্লুড। তার মানে এই চারটে অপশানের মধ্যে কোনটা ইনক্লুড করেনি বায়োটিক সাকসেশনের ফেজের মধ্যে?
দেখো নাম্বার 1 হচ্ছে নোটেশন, তারপরে হচ্ছে ইসিস, অ্যাসিমিলেশন অ্যান্ড স্টাবিলাইজেশন। তো ডিসক্রিপশনটা একবার পড়ে নিই। ইন 1916 Frederick Clemens published a descriptive theory of succession and advanced it as a general ecological concept. His theory of succession had a powerful influence on ecological thought. Clemens' concept is usually termed classical ecological theory. According to Clemens, succession is a process involving several phases. তাহলে সেভারাল ফেজেসগুলো কী কী একবার পড়লে আমরা জানতে পারবো সঠিক অ্যান্সারটা কী হবে। ফার্স্ট হচ্ছে নোডেশন। সাকসেশন বিগিনস উইথ দ্য ডেভেলপমেন্ট অফ এ ওয়েবসাইট কল্ড নোডেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাইগ্রেশন রেফার্স টু অ্যারাইভেল অফ প্রোপাগুয়েলস অ্যান্ড এসএসটা কী বলেছে, ইনভলভস establishment and initial growth of vegetation. Next হচ্ছে competition, as a vegetation comes well established, grows and spreads, various species began to compete for space, light and nutrients. Next হচ্ছে reaction, during these phases autogenic changes such as the built up of human effects, the habitat and on plant commodity replace another. Next হচ্ছে stabilization, and a supposedly stable climax commodity forms. তার মানে এখানে প্রত্যেকটা কিন্তু আমরা এখানে পেলাম, কি কি পেলাম দেখে নাও। নোডেশনটা পেয়ে গেছি, ইসিসটা পেয়ে গেছি, স্টাবিলাইজেশনটা পেয়ে গেছি, পাইনি শুধুমাত্র অ্যাসিমিলেশন। তো যেটা ইনক্লুড নয় সেটা হচ্ছে নাম্বার সি, অ্যাসিমিলেশন। আশা করি তোমাদের এই কোশ্চেনটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কিন্তু এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে আলাদাভাবে, ওই জন্য প্রত্যেকটা ফেজেসগুলো এখানে দেওয়া আছে, তোমরা একবার চোখটা বুলিয়ে নিও। নেক্সট নাম্বার 5, among the biogeochemical cycle the relatively incomplete cycle is, অর্থাৎ বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে কোন সাইকেলটা ইনকমপ্লিট অবস্থায় আছে। এখানে কার্বন সাইকেল দেওয়া আছে, অক্সিজেন সাইকেল আছে, এখানে কার্বন সাইকেল দেওয়া আছে, অক্সিজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, ফসফরাস সাইকেল। এই চারটে সাইকেলের মধ্যে কোন সাইকেলটি হচ্ছে ইনকমপ্লিট সাইকেল। তো দেখো এখানে অক্সিজেন সাইকেলটা প্রপারভাবে দেখো, এখান থেকে প্লান্ট বা অ্যাটমসফিয়ার থেকে যাচ্ছে, অ্যাটমসফিয়ার থেকে আমাদের অ্যানিম্যালগুলো নিচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গিয়ে আবার আমাদের বিভিন্ন প্ল্যান্টগুলো নিচ্ছে, প্ল্যান্টগুলো থেকে আবার অ্যাটমসফিয়ারে অক্সিজেন চলে যাচ্ছে। এটা একটা কমপ্লিট সাইকেল। সুতরাং অক্সিজেন সাইকেলটা হচ্ছে ইনকমপ্লিট নয়, এটা একটা কমপ্লিট সাইকেল। নেক্সট, তো এখানেও কিন্তু তো কার্বন সাইকেলের ক্ষেত্রেও কিন্তু দেখো একটা কমপ্লিট সাইকেল কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কীভাবে ফটোসিনথেসিসের মাধ্যমে সেগুলো কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, মানুষের দ্বারা বা অ্যানিম্যাল দ্বারা কার্বন ডাইঅক্সাইড কীভাবে অ্যাটমসফিয়ারে প্লান্ট হচ্ছে, বা আদার্স কোনো ফ্যাক্টরি দিয়ে কীভাবে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে, টোটাল কিন্তু একটা কমপ্লিট সাইকেলের মাধ্যমে হচ্ছে। নেক্সট, এখানে নাইট্রোজেন সাইকেলটা একবার দেখে নাও। নাইট্রোজেন সাইকেলটা কীভাবে যাচ্ছে দেখো, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, অর্গানিক নাইট্রোজেন হচ্ছে, অ্যামোনিফিকেশান হচ্ছে, হ্যাঁ অ্যামোনিয়া হচ্ছে, আবার নাইট্রিফিকেশান, নাইট্রাইট হচ্ছে, আবার ডিনাইট্রিফিকেশান হচ্ছে। এটা একটা কমপ্লিট সাইকেলে কিন্তু হচ্ছে। তাহলে কি হচ্ছে না, এখানে দেখো ফসফরাস সাইকেল, তাহলে তিনটে সাইকেলেই কিন্তু একটা সাইকেলিক মাধ্যমে বা কমপ্লিট সাইকেলের মাধ্যমে হলো। ফসফরাস সাইকেলটি দেখো কিভাবে ইনকমপ্লিটভাবে, এখানে কোনো সাইকেলিক নেই, এটা ইনকমপ্লিটভাবে চলছে। সুতরাং তার জন্য দেখে নাও তোমরা কীভাবে ফসফরাস সাইকেলটা হয়। এখানে কিন্তু আমি টোটাল ডায়াগ্রামে দিয়ে দিয়েছি।
তাহলে কারেক্ট যে অপশানটা সেটা হচ্ছে, সো কারেক্ট অপশানটা হচ্ছে ফসফরাস সাইকেল, যেটা ইনকমপ্লিট সাইকেল। বোঝা গেল। নেক্সট হচ্ছে নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইকোলজিক্যাল পিরামিডস ক্যান বি ইনভার্টেড, অর্থাৎ উল্টানো। দেখো এখানে কয়েকটা পিরামিডের নাম দেওয়া হচ্ছে, এনার্জি পিরামিড, বায়োমাস পিরামিড, পিরামিড অফ নাম্বার, নান অফ দিস। এই তিনটের মধ্যে কোনটা হচ্ছে এবং বা নান অফ দিস হচ্ছে কিনা। তো এখানে দেখে নাও, এনার্জি পিরামিডের ক্ষেত্রে কিন্তু কোনো ইনভার্টেডভাবে নেই, সুন্দরভাবে বেসটা অনেক চওড়া আছে, তারপর আস্তে 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 ছোটো হতে হতে একেবারে টপে গিয়ে ন্যারো হচ্ছে। নেক্সট কিন্তু পিরামিড অফ বায়োমাসের ক্ষেত্রে দেখো, যেটা ইনভার্টেড পিরামিড আছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে, দেখো এখানে কার্নিভোরটা অনেকটাই বেশি বড়, যেগুলো টপ আছে, হার্বিভোরটা আরেকটু কম, যারা প্রডিউসার সেটা কিন্তু আরও কম, অর্থাৎ এটা পিরামিড অফ বায়োমাসটা কিন্তু ইনভার্টেড অবস্থায় দেখা যায়। সেই সঙ্গে সঙ্গে পিরামিড অফ নাম্বার, সেখানেও দেখো হাইপার প্যারাসিটিস বা প্যারাসাইট, হার্বিভোরাস, প্রডিউসার, মানে এইগুলোতে একটা ইনভার্টেডভাবে দেখা যাচ্ছে যদি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমটা আমরা দেখি। সুতরাং পিরামিড অফ বায়োমাস অ্যান্ড পিরামিড অফ নাম্বার, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা পিরামিডের ইনভার্টেড ফর্মটা দেখতে পাই। সুতরাং অপশানটা কিন্তু এখানে দুটোর ক্ষেত্রে হবে পিরামিড অফ বায়োমাস এবং পিরামিড অফ নাম্বার, দুটো অপশানই কিন্তু ঠিক, অর্থাৎ বি এবং সি দুটো মিলে কিন্তু অপশানটি ঠিক হবে। বোঝা গেল। তাহলে ইনভার্টেড ফর্মের মধ্যে কিন্তু এগুলো আছে, অর্থাৎ পিরামিড অফ বায়োমাসের যে ইনভার্টেড ফর্মটা সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এবং পিরামিড অফ নাম্বার সেটাও কিন্তু নেক্সটে ইনভার্টেড ফর্মও দেখিয়ে দিয়েছি। পিরামিড অফ বায়োমাসেরও কিন্তু নর্মাল যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আছে সেটা কিন্তু নর্মাল পিরামিডের মতো হয়, সেরকম আবার গ্রেসল্যান্ড ইকোসিস্টেমের যে পিরামিড হচ্ছে পিরামিড অফ নাম্বারের ক্ষেত্রে, সেটা কিন্তু আবার নর্মাল পিরামিডের মতো হয়, যে বেসটা অনেক চওড়া হচ্ছে, হার্বিভোরস হচ্ছে, কার্নিভোর হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, নেক্সট। তো এখানে তাহলে অপশানটা কি হচ্ছে, বায়োমাস, অপশান বি এবং অপশান সি পিরামিড অফ নাম্বার দুটোই ঠিক। নাম্বার 7, ইন অ্যান ইকোসিস্টেম Number 7, in an ecosystem, energy flow is unidirectional but nutrient flow is cyclic. Number B, both energy and nutrient flow is cyclic. Number C, either energy or nor nutrient flow cyclically. Energy flow is cyclic, nutrient flow is unidirectional. অর্থাৎ এখানে কি বলছে, একটা ইকোসিস্টেমে এনার্জি ফ্লোটা কীরকম এবং নিউট্রিয়েন্ট ফ্লোগুলো কীরকম। তো এখানে একবার ডেসক্রিপশনটা একবার পড়ে নিই। দ্য ফ্লো অফ এনার্জি ইজ ইন অ্যান ইকোসিস্টেম ইজ অলওয়েজ ইউনিডিরেকশনাল। তার এনার্জি ফ্লোটা অলওয়েজ কিন্তু ইউনিডিরেকশনালই হবে। অ্যান্ড নিউট্রিয়েন্ট ফ্লো ইজ সাইকেলিক, তাহলে নিউট্রিয়েন্ট ফ্লোটা অটোমেটিক্যালি সাইকেলিক হবে। এনার্জি in an ecosystem flows from producer or the plant to various level of consumers and decomposer, but it is not recycled back, কখনো ফিরে আসে না। Once energy is used by organism, it is lost as heat to the environment. Next দেখো, through the energy flow in an ecosystem,
is on way. The flow of nutrient is cyclical, known as biogeochemical cycle. The cyclical flow of nutrient required for the organism to grow are continuously transmitted from biotic to abiotic factors and abiotic to biotic factors within an ecosystem. নেক্সট আরেকটা ভাইটাল ডেসক্রিপশন দেখে নাও, দ্য 10% law is an enunciation given by Lindemann 1942, which state that only 10% of energy contained in an lower topic level to topped by next higher topic level. The remaining 90% being lost in transfer and respiration of the latter. তোমার এখানে কি বলছে যে লিন্ডেম্যান কিন্তু এই 10% লর এনার্জি ফ্লোর প্রবক্তা। তিনি প্রথম কি বলেছিলেন যে 10%-এর মধ্যে 90% তার নিজের শারীরবৃত্তীয় কাজ মধ্যে খরচা করে দেয় এবং বাকি যে 10% অর্থাৎ 100%-এর মধ্যে 90% খরচা করার পরে 10% থাকে, সেই 10%টা নেক্সট হায়ার লেভেলে ট্রান্সফার করে দেয়। তাহলে এখান থেকে যে আলোচনা করে আমরা দেখতে পেলাম বা পড়ে জানতে পারলাম কি, যে এনার্জি ফ্লোটা সবসময় ইউনিডাইরেকশন হয়, একবার এনার্জি শেষ করলে সেটা আর ফিরে আসে না, কিন্তু নিউট্রিয়েন্ট ফ্লোটা কিন্তু সাইকেলিক হয়, যেমন বায়োজিওকেমিক্যাল সাইকেল এর মতো। সুতরাং তাহলে এখানে অপশান এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। এনার্জি ফ্লো ইজ ইউনিডাইরেকশনাল বাট নিউট্রিয়েন্ট ফ্লো ইজ সাইকেলিক। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, Number 8, high level of BOD, biological oxygen demand, in water indicates that the water is of good quality, of bad quality, rich in oxygen, rich with biotic resources. এখানে দেখো অনেকগুলো কিন্তু আমি ডেটা তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করেছি। দেখে নাও বিওডি লেভেলে পার্টস পার মিলিয়নে কীরকম রেঞ্জগুলোকে থাকে। যদি 1 থেকে 2 থাকে বিওডি লেভেলের পার্টস পার মিলিয়ন, তাহলে সেক্ষেত্রে ভেরি গুড, দেয়ার আর নট বি মাচ অর্গানিক ওয়েস্ট প্রেজেন্ট ইন দ্য ওয়াটার সাপ্লাই। ক্লিয়ার। 3 থেকে 5 থাকলে ফেয়ার অর্থাৎ মডারেটলি ক্লিন। 6 থেকে 9 থাকলে পুওর বা সাম হোয়াট পলিউটেড, usually indicate organic matter is present and bacteria are decomposing this waste. And 100 or greater, very poor, very polluted and contained organic waste. ঠিক আছে, এখানে দেখো আর একটা বোঝার সুবিধার্থে আমি একটা পয়েন্ট অ্যাড করেছি যে 1000 of the gram of a gram in 1 million gram and 1000 ml is 1 liter, so that 1 ppm অর্থাৎ parts per million equals to 1 milligram per liter equals to mg per liter. ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আরও কিন্তু আমি কিছু কিছু প্যারামিটার উল্লেখ করেছি, যখন বিওডি ভ্যালু সব থেকে কোনটা ভালো হুয়ের স্ট্যান্ডার্ড ড্রিঙ্কিং পারপাসে, যেমন 1 থেকে 2 পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, এরকম অনেক অনেক কিন্তু অপশানগুলোকে আমি এখানে দেখে নিয়েছি, তোমরা একবার দেখে নিও, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বা এখানে মোস্ট প্রিসেন্ট রিভার হচ্ছে লেস দ্যান অন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মিলিয়ন পার লিটারের ক্ষেত্রে 1-এর কম থাকতে হবে। এখানেও কিন্তু বিভিন্ন পলিউটেডগুলোকে আমি উল্লেখ করেছি রেঞ্জগুলো। তাহলে একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে হায়ার ভ্যালু অফ বিওডি ইজ ওয়াটার ইন্ডিকেটেড মোর ব্যাড কোয়ালিটি। তাহলে যত বিওডি লেভেলের রেঞ্জটা বাড়বে তত কিন্তু কোয়ালিটিটা অনেক খারাপ হবে। সুতরাং এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট। The high level of BOD in water indicated that of bad quality. Option B is correct.
আশা করি বোঝা গেল। এখানে যেসবগুলো আছে তোমরা একবার কিন্তু একটু ভিডিওটা পজ করে পড়ে নিও। নেক্সট, নাম্বার 9, pH 6 of a soil is more than pH 4 of a soil by 2 times, 20 times, 200 times, 100 times. আমরা জানি যে পিএইচটা কিন্তু আমরা লগারিদম স্কেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। এখানে একবার দেখে নাও, আইডিয়াল পিএইচ হচ্ছে এখানে 5.5 to 8, এদিকে অ্যাসিডিক, এদিকে অ্যালকাইন, সব কিন্তু এখানে এই পিএইচ স্কেলের মাধ্যমে দেওয়া আছে। একটু একটু যে ডিটেলস দেওয়া আছে সেটা একবার পড়ে নিই, তাহলে অনায়াসে তোমরা এই অ্যান্সারটা কী হবে বুঝতে পারবে। দেখো, সয়েল পিএইচ ইজ ইউজ টু ইন্ডিকেটেড দ্যাট acidic or alkalinity of soil and is a measure of the concentration of hydrogen ions in the soil solution, and pH is measured from 1 acidic to 14 alkaline with 7 begin neutral and is measured on a negative logarithm scale base 10. এটা মাথায় রাখবে কিন্তু, নেগেটিভ লগারিদমের স্কেলের মাধ্যমে প্রকাশ করে, যার বেস হচ্ছে 10। দ্য লোয়ার অফ পিএইচ দ্য হায়ার অফ অ্যাসিডিটি, যেটা আমি ফিগারে দেখিয়ে দিয়েছি। মোস্ট প্লান্ট আর ফেভারেবল বাই এ পিএইচ সিএ between 5.5 to 8. Clear? Because of the logarithm scale, soil with a pH of 4 is 10 times more acidic than a soil of a pH 5. অর্থাৎ তাহলে pH 4 এবং pH 5 থেকে 10 টাইম এগিয়ে। নেক্সট হচ্ছে 100 টাইমস মোর অ্যাসিডিক দেন এ সয়েল উইথ এ পিএইচ অফ 6। যদি সেটা পিএইচ 6-এ যায় তাহলে সেটা 100 টাইম এগিয়ে থাকবে, 100 টাইম অ্যাসিডিক থাকবে পিএইচ 4টি। এবং যদি সেটা পিএইচ 7-এ যায় তাহলে 1000 টাইম, অর্থাৎ 10 গুণ করে এক একটা করে যাবে। ক্লিয়ার হলো? তাহলে পিএইচ 4 পিএইচ 5-এর থেকে 10 টাইম অ্যাসিডিক, পিএইচ 6-এর থেকে পিএইচ 4 হচ্ছে 10 ইন্টু 10, তাহলে 100 টাইম। আবার পিএইচ 7-এর থেকে পিএইচ 4 100 ইন্টু আবার 10, তাহলে সেটা 1000 টাইমস। এইভাবে 10 টাইম স্কেল করে এগোই। আশা করি এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে অ্যান্সারটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9-এর অপশান হচ্ছে ডি, অর্থাৎ 100 টাইমস। এখানে যদি পিএইচ 7 থাকতো তাহলে এখানে 1000 টাইমস হতো। ক্লিয়ার হলো? নেক্সট, নাম্বার 10, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, যেটা এর সাথে কারেক্টলি ম্যাচ করছে না। এজি ট্রান্সলে ইকোসিস্টেম, ইকোক্লাইন ডিগ্রেডেড ইকোসিস্টেম, অটোট্রফ প্রডিউসার অফ ওন ফুড, কেমোট্রপস কেমোসিনথেসিস। তাহলে এখানে আমরা সবাই জানি এজি ট্রান্সলে ইকোসিস্টেম। ইকোক্লাইন, একবার দেখে নিই ইকোক্লাইনটা কি। এ গ্রেডেশন ফ্রম অন ইকোসিস্টেম টু অ্যানাদার when there is no sharp boundary between the two, অর্থাৎ দুটো ইকোসিস্টেমের মধ্যে কোনো শার্প বাউন্ডারি থাকবে না। ইট ইজ এ গ্রাজুয়াল কন্টিনিউয়াস চেঞ্জেস ইন দ্য স্পেসিক কম্পোজিশন বিটুইন টু ইকোসিস্টেম কমিউনিটিস অর্গানিজম অ্যাক্রস অ্যান এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে ইকোক্লাইনের ক্ষেত্রে কিন্তু কোনো বাউন্ডারি কিন্তু থাকছে না, যেটা এখানে বলা হয়েছে তীর চিহ্ন দিয়ে ইকোক্লাইনটা বোঝানো হয়েছে। এখানে দেখে নাও। ওকে,
কিন্তু ইকোটোনটা একবার দেখে নিই। ইকোটোন ইজ এ ট্রানজিশন এরিয়া বিটুইন টু বায়োমস অ্যান্ড diverse ecosystem, and it represents a zone where two communities meet and integrated. ঠিক আছে, দেখে নাও তাহলে এখানে ইকোটোনের জন্য কিন্তু দুটো যে ইকোসিস্টেমটা এখানে ল্যান্ডস ইকোসিস্টেম অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যে মিশছে তার জন্য কিন্তু একটা ট্রানজিশন কিন্তু এরিয়া এখানে কিন্তু রয়েছে, সেটাকে বলা হয় ইকোটোন। এবং হেটেরোট্রপটা কি? is an organism that eat another plant or animals for energy and nutrient. ঠিক আছে, একটু টার্মটা শুনে নাও বা জেনে নাও। দ্য টার্ম স্টেপ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হেটেরো ফর আদার্স অ্যান্ড ট্রফো মিনস নিউট্রালিসমেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো সব কারেক্ট, কারণ আমরা জানি অটোট্রফা মানে নিজেদের ফুড তৈরি করতে পারে, এবং কারণ এখানে যে বাকি যে অপশানগুলো আছে সব অপশানগুলো কারেক্ট, একমাত্র ইকোক্লাইন ছাড়া। অর্থাৎ তাহলে এখানে এজি ট্রান্সলে ইকোসিস্টেম কারেক্ট। অটোট্রফার অর্থাৎ নিজের খাদ্য তারা নিজেরা তৈরি করতে পারে, সেটা হচ্ছে অটোট্রফার, অ্যান্ড কেমোট্রফ মানে হচ্ছে কেমোসিনথেসিসের মাধ্যমে হয়। তাহলে একমাত্র বি অপশানটা হচ্ছে এখানে কারেক্ট, যেখানে কারেক্টলি ম্যাচ নয়। নেক্সট, দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল নিচ ওয়াজ ইন্ট্রোডিউস বাই। এই অপশানটা কিন্তু অনেক জায়গায় অনেকেই অন্যভাবে অন্যরকম অ্যান্সার দিয়েছে, আমি প্রপার এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, জোসেফ গার্টনিয়াল was the first person to introduce the concept of ecological niche, used in his 1917 paper titled The Niche Relationship of the California Threshold. ক্লিয়ার? তাহলে এখানে কারেক্ট অপশান প্রথমেই কিন্তু আমরা জেনে নিলাম যে অপশান নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার 1917। পরের যে বুলেটিনগুলো আমি দিয়েছি সেই বুলেটিনগুলো একবার দেখে নাও, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্যও কিন্তু আসতে পারে। যেমন ইকোলজিক্যাল পিরামিড ওয়ার ডেভেলপড বাই চার্লস এলটন। তাহলে চার্লস এলটনটা ইকোলজিক্যাল পিরামিড, যেখানে ইংলিশ জিওলজিস্ট অ্যান্ড অ্যানিমাল জিওলজিস্ট in 1927 they are also called Eltonian pyramid. Clear? Odam is the father of modern ecology. তাহলে ওডাম হচ্ছে ফাদার অফ মডার্ন ইকোলজি। ক্লিমেন্টস পারপাস অফ থিওরি অফ প্ল্যান্ট সাকসেশন, এর আগেও কিন্তু কোশ্চেনটা আছে, ক্লিমেন্টের কোশ্চেনটা। Charles Darwin first described this idea of evolution in the books of Origin of Species, published 1839. Darwin proposed the theory of biological evolution by natural selection, very important. Charles Darwin was the scientist who proposed the theory of evolution, খুব important, and which tells about how the all species develop certain characteristics over generation, which help them adapt to the changes environment and survive even in harsh condition. ক্লিয়ার? তাহলে এখানে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ইকোলজি ওয়াজ coined to mean কি বলেছে? ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম, অপশান নম্বর বি। ইন্টার রিলেশন বিটুইন ফিজিক্যাল অ্যান্ড লিভিং এনভায়রনমেন্ট, অপশান সি। ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম and the organism themselves, interrelationship among the organism. দেখো এখানে একবার ডেসক্রিপশনটা পড়ে নাও। ইকোলজি ইজ দ্য বায়োলজিক্যাল ব্রাঞ্চ হুইচ ফোকাসড অন দ্য interaction between organism and their environment, interaction between organism. এই প্রথম লেখাটা পড়লেই কিন্তু তোমাদের মূল
যে অ্যান্সার সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে আরও অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যেমন আর্নেস্ট হেকেল, এ জিওলজিস্ট, ক্রিয়েটেড দ্য টার্ম ইকোলজি 1866, স্যার অ্যাথুর জর্জ ট্রান্সলে coined the term ecosystem 1935. There are two branches of ecology, একটা হচ্ছে অটো ইকোলজি, একটা সিন ইকোলজি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা দেখে নাও। অটো ইকোলজি ইজ দ্য স্টাডি অফ ইকোলজি অ্যাট দ্য লেভেল অফ স্পিসিস। ইট ইজ দ্য স্টাডি অফ ইন্টারাকশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল লাইফ ফর্ম। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অটো ইকোলজি হচ্ছে ইন্ডিভিজুয়াল লাইফ ফর্ম or a single species with the living or non-living component of its environment. সিন ইকোলজির ক্ষেত্রে কি, ইট ইজ দ্য স্টাডি অফ ইকোলজি অ্যাট দ্য লেভেল অফ কমিউনিটিস। এর কথাটা মাথায় রাখবে, কমিউনিটিস। ইট ইজ এ স্টাডি অফ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ স্ট্রাকচার অ্যান্ড ইকোলজিক্যাল কমিউনিটিস। নেক্সট হচ্ছে, নেক্সট বুলেটটা দেখো, দ্য টার্ম হিউম্যান ইকোলজি ওয়াজ first used by Robert Fark and Ernest Burgess in their introduction to the science of sociology 1924. তাহলে এখানে যে অপশান, কারেক্ট অপশানটা হচ্ছে, প্রথমে আমি সেটা বলে দিয়েছি, অপশান নাম্বার সি, ইন্টারাকশন বা ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম অ্যান্ড দ্য অর্গানিজম themselves. নেক্সট নাম্বার 13, which of the following organization is not directly related to upkeeping of environment, যেটা এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই। এখানে চারটে অপশান দেওয়া আছে, দেখো, WMF, যেটাকে বলা হয়েছে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড। অর্থাৎ ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডটা কি একবার দেখে নাও। is a private, international and non-profit organization decided to the preservation of historical, architecture and cultural heritage site around the world through the fieldwork and advocacy and grant making, education, training, and founded in 1965 and এর হেডকোয়ার্টার কোথায় আছে, নিউ ইয়র্ক। তাহলে বোঝা গেল যে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডটা কী কাজটা করে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস বা কোনো কালচারাল হেরিটেজ থাকলে সেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করে, তাদের তত্ত্বাবধান করার চেষ্টা করে বা করে। নেক্সট হচ্ছে দেখো নাম্বার অপশান বি, IUCN, অর্থাৎ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই যে এইটা কী কাজ করে, এর কাজটা হচ্ছে ফিল্ড অফ নেচার কনজার্ভিং অ্যান্ড সাস্টেনেবল ইউজ ফর ন্যাচারাল রিসোর্সেস। এটা ফাউন্ডেড হয়েছিল 1948-এ, যার হেডকোয়ার্টার আছে গার্ল অ্যান্ড সুইজারল্যান্ডে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ডিরেক্টলি আমার এনভায়রনমেন্টের সঙ্গে সম্পর্ক আছে। নেক্সট হচ্ছে UNEP, অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এটাও কিন্তু কী কাজ করে, রেসপন্সিবল টু এনভায়রনমেন্টাল ইস্যু উইথ দ্য ইউনাইটেড নেশন সিস্টেম। ইট এস্টাবলিশ কি মাইলস্টোন। ইট ইজ ফার্স্ট ডিরেক্টেড আফটার দ্য ইউনাইটেড নেশন কনফারেন্স দ্য হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোম 1972। হেডকোয়ার্টারটা কোথায় আছে, নাইরোবি, কেনিয়া। তাহলে এটাও কিন্তু ডিরেক্টলি এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। অ্যান্ড লাস্ট হচ্ছে WWF, এটাও কিন্তু ওয়ার্ল্ড ফান্ড ফর নেচার। ঠিক আছে, এটাও ইন্টারন্যাশনাল অফ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ফাউন্ডেড ইন 1961 আন্ডার দ্য নেম অফ ওয়ার্ল্ড লাইফ ফান্ড দ্যাট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ ওয়াইল্ডারনেস প্রিজার্ভেশন অ্যান্ড দ্য রিডাকশন অফ হিউম্যান ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট। এর হেডকোয়ার্টার কোথায় আছে, মর্জে, সুইজারল্যান্ডের। তাহলে এটাও কিন্তু ডাইরেক্টলি এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। তাহলে কোনটা ডাইরেক্টলি এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে অপশান এ, ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডস। ক্লিয়ার? এক্সপ্লেনেশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ? এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু
প্রপার এক্সপ্লেনেশন দিয়ে সঠিক উত্তরটা কী সেটা আমি ভালোভাবে বলে দেবো। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা অন করে রেখো। দেখবে তোমাদের এই আপকামিং এক্সামের জন্য অনেক সুন্দর প্রিপারেশান তোমাদেরকে আমি তৈরি করে দেব। এবং আমার ফেসবুক পেজ বিডি স্যার উইথ জিওগ্রাফিতেও একটু ফলো করে রেখো, সেখানেও কিন্তু তোমরা এই ভিডিওটা পাবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর একটু যদি কোনো জিজ্ঞাসা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট, the term environment refers to option A, everything surrounding man, every condition that affect human activities, all living things that provide resource to man, the overall condition that provides life support system for organism. দেখো এখানে কি বলা হয়েছে, এখানে প্রত্যেকটা যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনের মধ্যে কিছু না কিছু মিসিং অবশ্যই আছে। একটু ডেসক্রিপশনটা পড়ে দিই। An environment is everything that is around us, which include both living and non-living things such as soil, water, animal, plant, and which adapt themselves to their surrounding. তাহলে ফার্স্ট অপশানটা, এই অপশানটা দেখো এখানে এভরিথিং সারাউন্ডিং ম্যান বলেছে শুধু, তাহলে এটা হচ্ছে না। এভরি কন্ডিশন দ্যাট এফেক্ট হিউম্যান অ্যাক্টিভিটি, সেটাও হচ্ছে না। অপশান সি যেটা বলেছে অল নন লিভিং থিংস দ্যাট প্রোভাইড রিসোর্সেস টু ম্যান, শুধুমাত্র নন লিভিং থিংস বলেছে এনভায়রনমেন্টালের ক্ষেত্রে, কিন্তু সেটা শুধুমাত্র নন লিভিং নয়, লিভিংটাও থাকবে। নেক্সট দেখো, ন্যাচারাল এনভায়রনমেন্ট রেফার্স টু রেসপেক্টিভলি টু লিভিং অ্যান্ড নন লিভিং থিংস অকারিং দ্য ন্যাচারালি and the physical biological factors along with their chemical interaction that affect an organism or a group of organism. তার মানে কি এইরকম একটা কন্ডিশন থাকবে, সেই সঙ্গে সঙ্গে অর্গানিজম থাকবে বা কোনো গ্রুপ অর্গানিজম কিন্তু এখানে থাকবে। তাহলে অপশান ডিটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, দ্য ওভারঅল কন্ডিশন দ্যাট প্রোভাইড লাইফ সাপোর্ট ফর অর্গানিজম। দুটো কথা এখানে আবার উল্লেখ করা হয়েছে, দেখো Thomas Carlyle coined the environment in the Lowland Scotland in 1828. Alexander von Humboldt, known the father of environment due to his tremendous contribution in laying the foundation of modern environment science in the late 18th century through his celebrated exploration and writing. Clear? তাহলে ফাদার অফ এনভায়রনমেন্ট কাকে বলা হয়? আলেকজান্ডার ভন হামবোল্ডকে। অনেক ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের রেসপেক্টে আমি কিন্তু দিয়ে রেখেছি, সুতরাং তোমরা ভিডিওটা খুব সুন্দর করে কিন্তু দেখো। নাম্বার 15, সিজনালি অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অফ রেইনফল অকার্স বিটুইন অপশান এ দ্য তুন্দ্রা, কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়তে হবে ফার্স্ট, যে সিজনালি অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অফ রেইনফল অকার্স বিটুইন, রেইনফলের ক্ষেত্রে কিন্তু টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অপোজিট থাকতে হবে দুটো ক্লাইমেটের মধ্যে। এখানে দুটো ক্লাইমেট প্রত্যেকটাতেই দেওয়া আছে, দেখো তুন্দ্রা অ্যান্ড স্টেপ ক্লাইমেট রিজিয়ন দেওয়া আছে, সেই সঙ্গে সঙ্গে ইকোটোরিয়াল অ্যান্ড ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট রিজিয়ন দেওয়া আছে, মেডিটেরিয়ান অ্যান্ড ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, ইকোটোরিয়াল অ্যান্ড মেডিটেরিয়ান ক্লাইমেট রিজিয়ন। দেখো মেডিটেরিয়ান ক্লাইমেটটা কি একবার জেনে নাও। মেডিটেরিয়ান ক্লাইমেট ইজ ক্যারেক্টারিস্টিক্স বাই ওয়ার্ম অ্যান্ড রেনি উইন্টার, কি বলেছে? ওয়ার্ম অ্যান্ড রেনি উইন্টার, উইন্টারের সময় কিন্তু রেনি আছে না, হট অ্যান্ড ড্রাই সামার উইথ ফ্রিকুয়েন্ট হেভি শর্ট রেইনফল ইভেন্ট মেনলি ইন অটম, অটমে কিন্তু মেনলি অটমের রেইনফলটা হচ্ছে। ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট রিজনে কিন্তু দ্য রেইনি সিজন মিড জুন টু সেপ্টেম্বর অ্যান্ড রেইনফল কনসেন্ট্রেটেড হেভি রেইনফল ইন সামার। বা এখানেও যে একটা ছকে আমি বা একটা টেবিলের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্নভাবে ক্লাইমেট বা তার টাইপ, সেই সঙ্গে সঙ্গে সেখানে প্রেসিপিটেশন এবং কোন টাইমে হয় সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখো যদি ট্রপিক্যাল মনসুনটা দেখো তাহলে মেইনলি ইন ডিউরিং মনসুন পিরিয়ড দেওয়া আছে, এবং মেডিটেরিয়ানের ক্ষেত্রে কিন্তু কোল্ড টাইমে কিন্তু রেইনফলটা হয়। তাহলে এখানে অপোজিটটা এটাই হচ্ছে, একটা সামার একটা হচ্ছে
কোল্ড টাইমে বা উইন্টার টাইমে। সেক্ষেত্রে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। দ্য মেডিটেরিয়ান অ্যান্ড ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট রিজিয়ান, দুটো কিন্তু সিজনালি অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অফ রেইনফল। তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, according to Köppen classification, the world climate BSH stand for, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, মিড ল্যাটিটিউড স্টেপ, মিড ল্যাটিটিউড ডেজার্ট, ট্রপিক্যাল ডেজার্ট, ট্রপিক্যাল স্টেপ। তাহলে এখানে আমি যে চারটা দিয়ে দিচ্ছি, এই চারটা খুব ভালো করে তোমরা প্রিপারেশন বা মনে করে মুখস্থ করে রাখবে যে কোন কোন গ্রুপে বা কোন কোন টাইপের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এবং সেই সঙ্গে সঙ্গে তার যে ক্লাইমেটিক রিজিয়ান সেটা কিন্তু এখানে আমি ভালো করে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে নাও। তাহলে BSH, এখানে BSH কিন্তু এইখানটাতে আছে BSH, অর্থাৎ সাবট্রপিক্যাল স্টেপ বা ট্রপিক্যাল স্টেপ। এই অপশানটি কারেক্ট, অর্থাৎ অপশান ডি কারেক্ট। খুব সুন্দর। এই টোটাল যে এটা দেওয়া আছে এটা মুখস্থ করলেই তোমাদের কিন্তু অপশানগুলোকে ঠিকঠাক চুজ করতে পারবে। তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। Number 17, according to the ice crystal theory, the precipitation, saturation, vapor pressure over ice crystal is, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু বোঝার আছে কোশ্চেনটাতে কি বলেছে যে অ্যাকর্ডিং টু আইস ক্রিস্টাল থিওরি, দ্য আইস ক্রিস্টাল থিওরি অফ প্রেসিপিটেশন, স্যাচুরেশন, ভাপর প্রেশারটা ওভার আইস ক্রিস্টালের মাধ্যমে আইস ক্রিস্টালের উপরে কীরকম থাকে, ইকুয়াল টু দ্যাট অফ সাপ্লাই কোল্ড ওয়াটার, নাম্বার বি মোর দ্যান দ্যাট অফ সুপার কোল্ড ওয়াটার, ইজ লেস দ্যান দ্যাট অফ সুপার কোল্ড ওয়াটার, নট রিলেটেড। এখানে দুটো কথা আমি আগে বলে রাখি যে আইস ক্রিস্টাল থিওরি কিন্তু অরিজিনেটেড ইন দ্য ওয়ার্কস অফ ওয়েগনার 1911, বার্জেরান 1935, অনেক জায়গায় এটা কিন্তু আবার 1930 দেওয়া আছে, ফিন্ডেশন 1938, অর্থাৎ এইভাবে কিন্তু মডিফিকেশান হতে হতে এসেছে। স্যাচুরেশন ভাপর প্রেশারটা কিন্তু অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ, একটু মনে রাখবে সম্পৃক্ত বাষ্পচাপটা জলের ওপরে কিন্তু বা জলকণার ওপরে সবসময় বেশি থাকে, আর কি যে তুষারকণা বা বরফকণার ওপর সবসময় কম থাকে। তার জন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে স্যাচুরেশন ভাপর প্রেশার অফ আইস ইজ লেস দ্যান দ্যাট দ্য সুপার কোল্ড ওয়াটার অ্যান্ড ওয়াটার ভাফার। সুতরাং এখানে তাহলে কোন অপশানটা কারেক্ট? অপশান সি এটা কিন্তু কারেক্ট, ইজ লেস দ্যান দ্যাট দ্য সুপার কোল্ড ওয়াটার। ক্লিয়ার? Number 18, on naught is equals to, on naught is equals to, option A 1 kilometer per hour, 1 mile per hour, 100 kilometer per hour, on nautical mile for hour. ওকে, দেখো ডেসক্রিপশনটা একবার পড়ে নাও, অটোমেটিক্যালি তুমি অ্যান্সার দিতে পারবে। নট ইজ এ unit of speed which is equals to 1 nautical mile per hour. The symbol of knot is kn. A nautical mile is slightly more than a standard mile. অর্থাৎ কি বলেছে তাহলে 1 nautical mile equals to 1.15 mile equals to 1.852 kilometers. তাহলে নট ইকুয়ালস টু 1 নট ইকুয়ালস টু 1.5 মাইল পার আওয়ার্স ইকুয়ালস টু 1.852 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে এখানে অপশানটা কি? অপশান ডি, অন নটিক্যাল মাইল পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট, আইলা কস্ট সেভারাল ড্যামেজেস ইন সাউথ বেঙ্গল বিকজ, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে। যেমন কি it had unprecedented velocity, option B
It is associated with high tidal rains. It had landforms in the night times. Nobody was prepared against the storm. ডিসক্রিপশনটা একবার পড়ে নাও। several cyclonic storm Ayla was the second named of tropical cyclone of the 2009 North Indian Sea cyclone season, warned by both of regional specialized meteorological center and joint typhoon warning center. Ayla formed over a disturbances over the Bay of Bengal on May 23rd, 2009, started to intensify and organize, reaching standing wind speed of 110. Okay, several cyclones hit the coastal part of West Bengal, particularly the South 24 Pargana and North 24 Parganas around 14 hours of 25th May 2009, wind speed ranging 120 to 130 km per hour, and it continued its devastating journey northward, affecting the district of North 24 Pargana, Purbo Medinipur, Kolkata, Howrah, Hugli, Bardhaman, Birbhum, Uttor Dinajpur, Dakshin Dinajpur, Darjeeling gradually, and weakening intensity and height of tidal surge of Salton Sea, and accelerated by the occurrence of the new moon. The day after was observed to be around 3.3 more than predicted of level of Sagar Island, and overtopping of embankment occur a number of locations and leading a either total collapse and several damages. অর্থাৎ সেই সময়টাই কিন্তু বলছে নিউ মুন, অর্থাৎ নিউ মুন কন্ডিশনে ছিল। সেই নিউ মুন কন্ডিশনে ছিল, সেই জন্য টাইডাল সার্জটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছিলো সাগর আইল্যান্ডের ক্ষেত্রে। সুতরাং এখানে দুটো অপশান কিন্তু কারেক্ট হয়। অপশান এ যেমন হচ্ছে আনপ্রেসিডেন্ট ভেলোসিটি 1, এবং অপশান বি হচ্ছে ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হাই টাইডাল রেঞ্জ। কিন্তু আমার মনে হয় এই অপশানটার ক্ষেত্রে কিন্তু বি এবং এ দুটোই কিন্তু একটু কারেক্ট মনে হচ্ছে, কিন্তু আমার বি অপশানটা বেশি কারেক্ট মনে হচ্ছে। তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের মতে কি হতে পারে। নেক্সট, নাম্বার 20, according to the baroclinic wave theory of mid-latitude cyclone, the occulted front appears in the থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ অ্যান্ড সিক্স স্টেজ। দেখো এখানে কতগুলো স্টেজ দেওয়া আছে। অপশান এ ইনিশিয়াল স্টেজ, অপশান বি বিগিনিং অফ এ সাইক্লোনিক সার্কুলেশন, অপশান সি ওয়ার্ম সেক্টর উইল ডিফাইন বিটুইন ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফ্রন্ট, ডিতে দেওয়া আছে কোল্ড ফ্রন্ট ওভারটেকিং ওয়ার্ম ফ্রন্ট, তারপর হচ্ছে অক্লুশন ফ্রন্ট, তারপর হচ্ছে ডিসিফেশন, শেষ হয়ে যাচ্ছে টোটাল প্রসিডিওরটা। তাহলে এই পজিশানে কিন্তু অক্লুডেড ফ্রন্টটা তৈরি হচ্ছে ফিফথ স্টেজে গিয়ে। সুতরাং আমার মতে কিন্তু এখানে অপশান সি, এই অপশানটা কিন্তু কারেক্ট, অর্থাৎ ফিফথ স্টেজে গিয়ে অক্লুডেড ফর্মটা হচ্ছে। অনেকে এটা ফোর্থ স্টেজ বলে। সুতরাং তোমরা এই দুটো কোশ্চেন নাম্বার 19 এবং কোশ্চেন নাম্বার 20, এই দুটি কোশ্চেনের অ্যান্সারটা একটু তোমরা কমেন্টে তোমরা জানাবে যে তোমাদের মতে এটা কি মনে হচ্ছে। আমি প্রপার এক্সপ্লেনেশন দিলাম। কোশ্চেন নাম্বার 20 কিন্তু ফিফথ স্টেজটাই কিন্তু হওয়া উচিত। তো এই ছিল আজকের টোটাল ভিডিওটা অনেকটা একটু বড় হলো, যেহেতু অনেক এক্সপ্লেনেশন দিয়ে তারপরে কারেক্ট অ্যান্সারটা তোমরা নিজেরাই বার করতে পারবে। যাতে তোমরা নিজেরা করতে পারো তার জন্য ভিডিওটা ডেসক্রিপশনের জন্য কিন্তু অনেকটাই বড় হলো।
এইরকম প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ওভারঅল আলোচনা করে কিন্তু তোমাদেরকে আমি দেবো, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা অন করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।